নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ডব্লিউ জেকবসের লেখা দ্য টোল হাউস গল্প অবলম্বনে ভুতুরে বাড়ি। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1907 সালে। ডব্লিউ জেকবসকে আপনারা হয়তো চিনতে পারবেন। দ্য মাঙ্কিস প গল্পটির জন্য ওনার জনপ্রিয়তা এখনো বজায় রয়েছে, তবে উনি আরও বেশ কিছু ভালো ভালো গল্প লিখে গিয়েছেন তার জীবদ্দশায়। আজকের এই গল্পটিও আশা করি আপনাদের ভালোই লাগবে। এটি আমার পছন্দের গল্পগুলির মধ্যেই পড়ে, সুতরাং শুনতে থাকুন আজকের একটি বিশেষ গল্প, ডব্লিউ জেকবসের লেখা কাহিনী ভুতুরে বাড়ি। ধুর, সব আজে বাজে কথা, বলল জ্যাক বার্নস। এটা ঠিক যে ওই বাড়িতে মানুষের মৃত্যু ঘটেছে, সব বাড়িতেই মানুষ মারা যায়। আর যদি শব্দগুলোর কথা বলি, সেটা শুধু চিমনি দিয়ে প্রবেশ করা বাতাস বা ইঁদুর ছাড়া আর কিছুই নয়। একজন দুর্বল মনের মানুষকে ভয় পাওয়ানোর জন্য এতটুকুই যথেষ্ট। চায়ের কাপটা একটু এগিয়ে দাও তো মিগেল। এখন হোয়াইট আর লেস্টারের খাওয়ার পালা, বলল মিগেল। সরাইখানায় বসে পাত্রে চা ঢালছে সে। তুমি যথারীতি 2 কাপ খেয়ে ফেলেছ। লেস্টার আর হোয়াইট ধীরে ধীরে তাদের চা পান করছে। সময় নিয়ে সেটার গন্ধ এবং আমেজ দুটোই উপভোগ করছে তারা। তারপর অবশেষে চা শেষ করে তারা এবং আবার সেটা ভরে দেয়। অন্যদিকে অধৈর্য হয়ে বসে রয়েছে জ্যাক। মিগেল হাসি মুখে তার দিকে ফিরে তাকায়। তুমি একটু গরম জল খাচ্ছ না কেন? বলল সে। আমরা চাইবো না তুমি তোমার স্নায়বিক ক্ষমতা হারাও। আর সত্যি বলতে গেলে আমিও ভূতে অর্ধেক বিশ্বাস রাখি। প্রতিটা বুদ্ধিমান মানুষ তাই করে থাকে, বলল লেস্টার। আমার কাকিমা একবার ভূত দেখেছিলেন। হোয়াইট মাথা নাড়ে। আমার কাকাও একবার দেখেছিলেন। আরে মজার বিষয়টা তো সেটাই, সবসময় অন্য কেউ ভূত দেখে থাকে, কিন্তু নিজে নয়, বলল জ্যাক। মিগেল বলল, তাহলে এই বাড়িটাকেই ধরো। বেশ বড় সড়ো জায়গা, ভাড়াটাও কম, কিন্তু কেউই সেখানে থাকতে চায় না। যে কটা পরিবার সেখানে থেকেছে, এমনকি কয়েকদিনের জন্য হলেও, তাদের মধ্যে কেউ না কেউ মারা গিয়েছে। আর যখন সেটাকে পরিত্যক্ত করে ফেলা হয়, তখন বাড়ির কেয়ারটেকার গুলো মারা যেতে শুরু করে। শেষবার কেয়ারটেকার মারা গিয়েছিল আজ থেকে 15 বছর আগে। একেবারে ওটাই। এই 15 বছর সময়টা মানুষের মনে ভুতুরে গল্প জন্ম দেওয়ার জন্য যথেষ্ট, বলল জ্যাক। আমি বাজি রেখে বলতে পারি, তোমার এত বড় বড় কথা বলা সত্ত্বেও তুমি ওই বাড়িতে একা রাত কাটাতে পারবে না। হঠাৎ হোয়াইট বলে ওঠে। আমিও বাজি ধরছি, বলল লেস্টার। না, জ্যাক ধীর কণ্ঠে সম্মতি জানায়। আমি ভূত বা অলৌকিকে বিশ্বাস রাখি না, কিন্তু তারপরেও আমি ওই বাড়িতে একটা গোটা রাত একা কাটাতে চাইব না। কিন্তু না কেন? জিজ্ঞেস করে হোয়াইট। চিমনি দিয়ে বাতাস ডুবে বলে, পিছনে লাগার উদ্দেশ্যে বলল মিগেল। নাকি ইঁদুরের ভয়, বলল লেস্টার। সে তোমাদের যা খুশি তোমরা বলতে পারো, বলল জ্যাক। তার মুখ লাল হয়ে উঠেছে। আচ্ছা, আমরা তো একসাথে সবাই যেতে পারি, মিগেল উপদেশের ভঙ্গিতে বলে। ডিনার সেরে ওখানে যেতে পারি আমরা, এবং 11টার মধ্যে বোধহয় পৌঁছে যাব। আমরা প্রায় 10 দিন ধরে হাইকিং করে যাচ্ছি, এদিকে আকর্ষণীয় কিছুই ঘটছে না। এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা হতে পারে। আর যদি আমরা বেঁচে ফিরি, তাহলে বাড়িটাকে অভিশাপ মুক্ত করার জন্যে বাড়ির মালিক হয়তো আমাদের পুরস্কারও দিতে পারে। তার আগে আমাদের ল্যান্ডলর্ডের সাথে কথা বলা উচিত সেই নিয়ে, বলল লেস্টার। একটা পুরনো খালি বাড়িতে এমনি এমনি সারা রাত থেকে কোনো মজা নেই। আমাদের আগে এটা নিশ্চিত করতে হবে যে বাড়িটা সত্যি সত্যি ভুতুরে। সে বেল বাজায় এবং ল্যান্ডলর্ড আসতে লেস্টার তার কাছে কতটা পারে। ওরা বেফালতু কোনো পুরনো গল্পে বিশ্বাস করে সাদামাটা পুরনো একটা বাড়িতে, যেখানে ভূত বা প্রেত কিছুই দেখা যাবে না, সেরকম জায়গায় রাত কাটাতে চায় না। কিন্তু ল্যান্ডলর্ড ওদের হতাশ করলেন না। উনি বেশ ডিটেলে সব বর্ণনা দিলেন। চাঁদের আলোয় বাড়িটার জানলায় ভয়াবহ কিছুর মাথা দেখা গেছে। ওনার কথা শেষ হতে উনি জানান, যাওয়ার আগে ওরা যেন তাদের বিল মিটিয়ে দিয়ে যায়। এগুলো আপনাদের কাছে সবকিছু ছেলে মানুষই বা মজার বিষয়, ল্যান্ডলর্ড হালকা হেসে বললেন। কিন্তু কি হবে যদি সকালের দিকে আপনাদের সকলকে ওখানে মৃত অবস্থায় পাওয়া যায়? তখন আমার কি হবে বুঝতে পারছেন? সেটাকে ভুতুরে বাড়ি এমনি এমনি বলা হয় না, বুঝলেন তো? শেষবার সেখানে কে মারা গিয়েছিল? টোন মারা সুরে প্রশ্ন করে জ্যাক। একটা ভবঘুরে লোক, বললেন ল্যান্ডলর্ড। কিছু টাকার বাজি ধরে সে ওখানে যায়, কিন্তু পরদিন সকালে ওরা তাকে সিঁড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় খুঁজে পায়, মৃত। আত্মহত্যা, বলল জ্যাক।
লোকটার মাথায় নিশ্চয়ই ছিট ছিল। ল্যান্ডলর্ড নিজের মাথা নাড়েন। জিউডিটা তাই বলেছে, কিন্তু আমি তাকে বহুদিন থেকে চিনতাম। বাড়িতে ঢোকার আগে সে একেবারে সুস্থ ছিল। আমি নিজেও গরিব মানুষ, তবে 100 পাউন্ডের জন্য ওই বাড়িতে একা একটা রাত কাটানোর ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। সরাইখানা ছাড়ার আগেও ল্যান্ডলর্ড ওদের সেই একই কথাই আবার বললেন। ওদের বেরোনোর পর সশব্দে দরজাটা বন্ধ করে দেন তিনি। ওরা 4 জন হেঁটে এগিয়ে চলে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে লক্ষ্য করে সেখানের বেশিরভাগ বাড়ির আলোই ইতিমধ্যে নিভে গিয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোর আলো নিভতে শুরু করেছে এক এক করে। কেমন অদ্ভুত ব্যাপার হব, আমরা শুধু জ্যাকের কাছে ভূতের অস্তিত্ব প্রমাণ করব বলে আজ রাতে ঘুমের বলিদান দিতে চলেছি, বলল হোয়াইট। সেটা উসুল হয়ে যাবে, বলল মিগেল। ঘুমের চেয়ে আমাদের এই উদ্দেশ্যের দাম বেশি, আর আমার মনে হচ্ছে আমরা সাফল্য পেতে চলেছি। আচ্ছা লেস্টার, সাথে করে মোমবাতি এনেছো তো? হ্যাঁ, আমার কাছে 2টো আছে, বলল লেস্টার। ল্যান্ডলর্ড এই কটাই দিতে পারলেন। রাতটা ছিল মেঘাচ্ছন্ন। মেঘের আড়াল থেকে চাঁদটাকে খানিক দেখা যাচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে উঁচু উঁচু ছায়ায় ঢাকা গাছ। এক জায়গায় যেখানে রাস্তাটা এগিয়ে চলেছে ছোট একটা জঙ্গলের মাঝ দিয়ে, সেখানটা এতটাই অন্ধকার ছিল যে হাঁটতে গিয়ে ওদের একে অপরের সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা আমাদের উষ্ণ আরামদায়ক বিছানা ছেড়ে এখানে চলে আসলাম, অভিযোগের সুরে বলল হোয়াইট। তাছাড়া ওই ভূতের বাড়িটাই বা কোথায়? সেটা তো ডান দিকে থাকার কথা, তাই না? আর একটুখানি বাকি, বলল মিগেল। এরপর ওরা কোনো কথা না বলে হাঁটতে থাকে। শুধু মাঝে মাঝে হোয়াইট ঘুমানোর কথা নিয়ে গজগজ করছিল। মিগেলকে অনুসরণ করে ওরা অবশেষে ছোট একটা রাস্তার দিকে মোড় নেয়। তারপর আরো কয়েক কিলোমিটার হাঁটার পর এসে পৌঁছায় বাড়িটার গেটের মুখে। উঁচু হয়ে জমে থাকা আগাছার ফলে বাড়িটাকে দেখাই যাচ্ছিল না। ড্রাইভওয়েটাও ঘাসে ঢেকে গিয়েছে। মিগেল পথ দেখিয়ে নিয়ে চলল। ল্যান্ডলর্ড বলেছিলেন বাড়ির পিছন দিকে একটা জানলা আছে যেখান দিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো। বাড়ির সদর দরজার সামনে এসে পৌঁছাতে বলল লেস্টার। একটা জানলা, বলল মিগেল। না না, একদম না, পুরো কাজটা ঠিকঠাকভাবে করব আমরা। ডোরবেলটা কোথায়? অন্ধকার এসে হাত চালায়, তারপর জোরালো শব্দে দরজার কড়া নাড়ে সে। মিগেল, ছেলে মানুষই করো না, বিরক্ত হয়ে বলে উঠে জ্যাক। ভুতুরে চাকরগুলো নিশ্চয়ই ঘুমাচ্ছে, ঠাট্টা সুরে বলল মিগেল। কিন্তু আমি ওদের জাগিয়ে তুলব। এখানে বাইরে এরকম অন্ধকারে দাঁড় করিয়ে রাখাটা খুবই অভদ্রজনক। সে আবার কড়া নাড়ে। শব্দটা খালি বাড়িটা জুড়ে প্রতিধ্বনি তোলে। তারপর আচমকা ও কিছুটা এগিয়ে যায়। আরে, দরজাটা এতক্ষণ খোলাই ছিল, বলল সে। ওর কণ্ঠ কেমন অদ্ভুত শোনায়। চলো ভিতরে যাওয়া যাক। আমার মনে হয় না ওটা আগে থেকে খোলা ছিল, দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল লেস্টার। কেউ একজন নিশ্চয়ই মশকরা করছে আমাদের সাথে। কি আজে বাজে কথা বলছো? তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে মিগেল। একটা মোমবাতি দাও। আর দেশলাই কার কাছে আছে? জ্যাক পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা এগিয়ে দেয়। মোমবাতি জ্বালানো হয়। তারপর মিগেল তার স্থির হাতে মোমবাতি ধরে এগিয়ে চলে শেষ দিকে। আর কেউ একজন দরজা লাগিয়ে দিও, বলল মিগেল। হোয়াইট পিছনে ফিরে বলে, সেটা যথারীতি বন্ধ করা। মিগেলের ভুরু কুঁচকে যায়। কে বন্ধ করলো? এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করে সে। সবার শেষে কে ঢুকেছে? আমি ঢুকেছি, বলল লেস্টার। কিন্তু সেটা বন্ধ করেছি বলে তো মনে পড়ছে না। হতে পারে কিছু না ভেবেই বন্ধ করেছিলাম। মিগেলকে দেখে মনে হলো সে কিছু বলতে চায়, কিন্তু বলে না। পরিবর্তে মোমবাতিটাকে হাত দিয়ে ঢেকে বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। অন্যরা তার পিছন পিছন চলতে থাকে। ঘরের দেওয়ালে ওদের ছায়া এসে পড়ছিল। হলওয়ের শেষে পৌঁছাতে ওরা আরো একটা সিঁড়ি দেখতে পায়। সেটা দিয়ে উঠে চলে আসে 2য় তলায়। একটু দেখে শুনে হাঁটবে সবাই, সকলকে সাবধান করার উদ্দেশ্যে বলল মিগেল। মোমবাতি তুলে ধরে সে দেখায় রেলিংয়ের কোথায় ভাঙা রয়েছে। সেখান দিয়ে মুখ বাড়াতে নিচে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এখানেই বোধহয় সেই ভবঘুরে লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, বলল সে। তোমার কল্পনা শক্তি তো দেখি খুবই ভয়ানক, বলল হোয়াইট। এই জায়গাটা দেখে এমনিতেই ভয় লাগছে, তার উপর তুমি আবার এই কথাটা তুলে আনলে।
তাড়াতাড়ি চলে একটা আরামদায়ক ঘর খুঁজি, তারপর কিছু পান করে একটু আরাম করা যায়। সে তখন হলওয়ের শেষের দিকের একটা দরজা খুলেছে। ছোট চৌকো একটা ঘর সেটা। মিগেল প্রথমে সেখানে প্রবেশ করে, মোমবাতি ব্যবহার করে ঘরটা আলোকিত করে তোলে। মেন্টাল পিসে মোম ঢেলে মোমবাতিটাকে দাঁড় করায়। বাকিরা বসে পড়ে মেঝেতে। হোয়াইট তার পকেট থেকে একটা টিনের কাপ আর ছোট এক বোতল হুইস্কি বের করেছে। এই রে, জল আনতে ভুলে গেছি। হঠাৎ বলল সে। আমি জলের ব্যবস্থা করে দিচ্ছি, বলল মিগেল। তারপর গায়ের জোর দিয়ে ঘরের বেলটা বাজায় এবং সেই জং ধরা বেলটা শরীর কাঁপানো শব্দে প্রতিধ্বনি তোলে। সে আবার বেল বাজালো। মিগেল, কি হচ্ছেটা কি? কঠোর কণ্ঠে বলল জ্যাক। মিগেল হেসে ওঠে। আমি শুধু তোমার কাছে প্রমাণ করতে চাই যে আমি সিরিয়াস, উচ্ছ্বাসের সাথে বলল সে। অন্ততপক্ষে এই বাড়িতে একটা হলেও ভুতুরে চাকর রয়েছে। জ্যাক তাকে চুপ করানোর জন্যে একটা হাত তোলে। তো প্রশ্ন করে মিগেল, তাকায় বাকিদের দিকে। কারো হেঁটে আসার শব্দ কি শুনতে পাচ্ছ তোমরা? আমাদের এসব বন্ধ করে ফিরে যাওয়া উচিত, আচমকা বলল জ্যাক। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখাটা সহজ নয়। তুমি যদি হাসাহাসি করতে চাও তো করতে পারো, কিন্তু আমি দিব্যি খেয়ে বলতে পারি একটু আগে নিচের তলার দরজা খোলা এবং কোনো একজনের সিঁড়িতে পায়ের শব্দ কানে এসেছে আমার। তার কথাগুলো চাপা পড়ে যায় হাসির শব্দে। তুমিও বিশ্বাস করা শুরু করেছো দেখছি, হাসিটা চেপে বলল মিগেল। আমাদের আজকের যাত্রা শেষ হতে হতে সম্পূর্ণ বিশ্বাস জন্মে যাবে তোমার মনে। তো জল আনতে কে যাবে? কি বলো জ্যাক, তুমি যাবে? না, সরাসরি জানায় জ্যাক। যদি এখানে জল থেকেও থাকে তাও সেটা পান করা ঠিক হবে বলে মনে হয় না, বলল লেস্টার। আমাদের জল ছাড়াই মদ খেতে হবে। মিগেল রাজি হয় এবং বসে পড়ে, হাত বাড়ায় কাপের দিকে। ওরা নিজেরা যে যার পাইপ ধরায় এবং ঘরটা ভরে যেতে শুরু করে তামাকের ধোঁয়ায়। হোয়াইট এবার এক বাক্স তাস বের করে এবং হাসে। তবে সেই ফাঁকা করিডোরে কোথাও যেন মিলিয়ে যায় সেই হাসি। খালি ঘরগুলো সবসময় আমায় জানান দেয় আমার কণ্ঠ স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভারী, বলল মিগেল। কাল আমি আচমকা তাকে থেমে যেতে হয়, কারণ আলোটা নিভে গিয়েছে এবং কিছু একটা এসে আঘাত করে তার মাথায়। প্রত্যেকেই সতর্কিত হয়ে উঠে দাঁড়ায়। মিগেল তখন হেসে ওঠে। আরে এটা মোমবাতি ছিল, বলল সে। সেটাকে ঠিক মতো বসানো হয়নি। জ্যাক একটা দেশলাই জ্বালিয়ে মোমবাতিটা জ্বালায় এবং সেটাকে আবার বসিয়ে দেয় মেন্টাল পিসে। তারপর মেঝেতে বসে তাসগুলো জড়ো করতে শুরু করে। তো কি জানি বলছিলাম? ও হ্যাঁ, আগামীকাল আমি। দাঁড়াও, বাধা দেয় হোয়াইট। মিগেলের একটা হাত চেপে ধরে সে। আমি নিশ্চিত এক্ষুনি একটা হাসির শব্দ কানে আসলো আমার। জ্যাক নার্ভাস ভাবে বলে, আমরা এবার চলে গেলে কেমন হয়? আজকের মতো যথেষ্ট হয়েছে। আমার মন বারবার বিভিন্ন শব্দ কল্পনা করছে। আমি জানি এগুলো সবই মনের বিভ্রান্তি, কিন্তু অস্বস্তি হচ্ছে আমার। যেতে চাইলে যাও, মিগেল গা ঝাড়া দিয়ে বলে। তোমাকে ছাড়াই আমরা খেলবো, কিংবা যাওয়ার পথে বাড়ির ভূতগুলোকে বলো যে সেই ভবঘুরে লোকটাকে এখানে পাঠিয়ে দিতে। তোমার জায়গায় সে খেলবে। জ্যাকের শরীর কেঁপে ওঠে। বিরক্ত হয়ে সে উঠে দাঁড়িয়ে হেঁটে এগিয়ে যায় অর্ধেক খুলে রাখা দরজাটার দিকে। কি হলো, যাও, অন্যদের উদ্দেশ্যে চোখ মেরে বলল মিগেল। যাও দেখি, একা একা নিচে হলে গিয়ে আবার ফিরে এসো। জ্যাক আবার ফিরে আসে, মোমবাতির কাছে ঝুঁকে পাইপ ধরায় এবং বড় করে ধোঁয়া ছাড়ে। আমি হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছি, কিন্তু আমার মধ্যেকার যুক্তি এখনো হারিয়ে যায়নি, বলল সে। আমার স্নায়ু বলছে কেউ একজন সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কিন্তু যুক্তি বলছে তা অসম্ভব। কই দেখি, তাসগুলো দাও। মেঝেতে বসে সে নিজের তাসগুলো হাতে তুলে নেয় এবং চাল দেয়। হোয়াইট, এবার তোমার দান, একটু বাদে বলল সে। কিন্তু হোয়াইট কোনো জবাব দিল না। কি হলো, ঘুমিয়ে পড়লো নাকি? মিগেল জিজ্ঞেস করে। এই যে বুড়ো মানুষ, তোমার দান এসে গেছে। লেস্টার হোয়াইটের পাশে বসেছিল। সে আলতো করে তাকে ঠেলা দেয়, তারপর আরেকটু জোর দিয়ে। হোয়াইটের শরীরটা ধাক্কা খায় দেওয়ালের সাথে, মাথা ঝুঁকে যায় বুকের দিকে। মিগেল ঝুঁকে এসে ওর কানের সামনে জোরে ডাক দেয়,
কিন্তু না, কোনো প্রতিক্রিয়া নেই। মিগেল তাকায় বাকিদের দিকে, চোখে মুখে বিস্ময় তার। এ তো অঘরে ঘুমোচ্ছে, বলল সে। তো এবার তিনজনেই খেলতে হবে। তিনজন? লেস্টারের গলা কাঁপছে। কি হবে যদি? যদি কি? না কিছু না, দ্রুত বলে লেস্টার। তার শরীর কাঁপছে। ওকে জাগানো যাক, চলো। হোয়াইট, এই হোয়াইট। কোনো লাভ নেই, বলল মিগেল। তাকে এখন সিরিয়াস দেখাচ্ছে। ওর ঘুমের মধ্যে কিছু একটা ঠিক নেই। আমিও সেটাই বলতে চাইছি, অস্থিরভাবে বলল লেস্টার। এইভাবে কেউ ঘুমাতে পারে না, যদি না সে। মিগেল শব্দ করে উঠে দাঁড়ায়। যাচ্ছে তাই কথাবার্তা, বলল সে। ওর শরীর খুব ক্লান্ত ছিল, তাছাড়া আর কিছুই নয়। চলো ওকে চ্যাংদোলা করে তোলো, এখান থেকে বেরোতে হবে এবার। জ্যাক, মোমবাতিটা নিয়ে নাও। লেস্টার, ওর পা দুটো ধরো। আচমকা সে ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। এই, তোমরা শুনতে পেলে? মনে হলো কেউ যেন টোকা দিল দরজায়। মিগেল এবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। বাদ দাও লেস্টার, চলো, পা দুটো ধরো। লেস্টার, লেস্টার। যতক্ষণে ও ফেরে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। লেস্টার উল্টে পড়েছে মেঝেতে। এখন হাজার প্রচেষ্টা করলেও তাকে উঠানো যাবে না। ও তো ঘুমিয়ে পড়েছে। মিগেলের যেন কিছুই বিশ্বাস হচ্ছে না। জ্যাক মোমবাতিটা তুলে নেয় এবং নিষ্পলক চোখে তাকিয়ে থাকে বাকিদের দিকে। মোমবাতি থেকে মোম গলে গলে পড়ছিল মেঝেতে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, তারা লাগায় মিগেল। জ্যাক দ্বিধা করে, কিন্তু ওদের এইভাবে এখানে ফেলে যাওয়া যায় না, এছাড়া উপায় নেই জ্যাক। মিগেলের কণ্ঠে উত্তেজনা। যদি তোমরা সবাই ঘুমিয়ে পড়ো তাহলে আমি একা ফেসে যাব এখানে। চলো এবার, আর দেরি নয়। মিগেল জ্যাকের হাত চেপে ধরে তাকে দরজার দিকে টেনে নিয়ে যেতে যায়, কিন্তু জ্যাক তার হাতটা সরিয়ে দেয়। সে পুনরায় মোমবাতিটা মেন্টাল পিসের উপর রাখে এবং শেষবারের জন্য বাকিদের জাগানোর চেষ্টা করে। কোনো লাভ নেই। মিগেলের দিকে ফিরে পড়ল সে। তুমি শুধু ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? মিগেল মাথা নাড়ে এবং দুজনেই অসহ্য নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। শেষমেশ জ্যাক কথা বলে ওঠে, আমাদের দরজাটা বন্ধ করে দেওয়া উচিত। সে দরজার দিকে হেঁটে গিয়ে দরজাটা দিয়ে দেয়, কিন্তু তারপর পিছনে ফিরে তাকাতে থমকে যায়। মিগেলের শরীরটা ফায়ারপ্লেসের কাছে উল্টে পড়েছে। জ্যাক পাথরের মতো স্থির হয়ে যায়, নিঃশ্বাস আটকে গিয়েছে তার। মোমবাতির শিখার নিচে পড়ে থাকা দেহগুলোর অদ্ভুত ছায়া সৃষ্টি হয়েছে মেঝেতে। এই সময় দরজার ওপার থেকে ওর মনে হলো কিছু একটা নড়াচড়ার শব্দ সে শুনতে পেয়েছে। শীষ দিয়ে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জ্যাক, কিন্তু গলা শুকিয়ে যাওয়ার ফলে কোনো শব্দ বের হলো না। যান্ত্রিকভাবে সে ঝুঁকে পড়ে তাসগুলো তুলে নেয়। সেই কাজটা করতে বহুবার সে থামে এবং মাথা ফিরিয়ে শোনার চেষ্টা করে। বাইরের শব্দগুলো আরো জোরালো হয়ে উঠেছে। সিঁড়িতে একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। কে ওখানে? সে হাঁক দেয়, তার কণ্ঠ কাঁপছে। ক্যাচ ক্যাচ শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। মনে সমস্ত সাহস সঞ্চার করে ঝট করে এগিয়ে যায় দরজার দিকে এবং হাট করে খুলে দেয় সেটা। তারপর হলওয়েতে গিয়ে পা রাখে। আচমকা ওর মনের সমস্ত ভয় উধাও হয়ে যায়। সেখানে এসে জায়গা করে নেয় সাহসিকতা। কি হলো? এবার আসো, মুখ দেখাও নিজেদের। তোমাদের সকলের মুখ আমি দেখতে চাই। লুকিয়ে রইলে কেন? বেরো বলছি। তারপর অদ্ভুতভাবে হাসতে শুরু করে সে এবং হেঁটে এগোতে থাকে। ওর পিছনে মিগেল তখন ধীরে ধীরে মাথা তুলে বসছিল, কিন্তু জ্যাকের পদশব্দ কানে আসতে তার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। পায়ের শব্দ মিলিয়ে যেতে মিগেল কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এ ভগবান, লেস্টার, আমরা বোধহয় ওকে পাগল বানিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমাদের এক্ষুনি ওকে থামাতে হবে। কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর সে পেল না। মিগেল লাফিয়ে ওঠে, কি বললাম শুনেছ? এখন আর ছেলে খেলার সময় নয়। হোয়াইট, লেস্টার। ওদের কারো মধ্যেই কোনো নড়াচড়া নেই। ধীরে ধীরে বেড়ে উঠতে থাকা বিভ্রান্তি আর ভয় নিয়ে মিগেল চেয়ে থাকে ওদের দিকে। ঠিক আছে, বিড়বিড় করে সে, গলা কাঁপছে তার। তোমরা আমায় ভয় পাওয়াতে পারবে না। সে আবার হেঁটে এগিয়ে যায় দরজার দিকে।
ভান করে পরোয়া না করার। এমনকি সে দরজার বাইরে গিয়ে ভিতরে খানিক বাদে উকিও দেয়, কিন্তু অন্য দুজন তখনও স্থির হয়ে মেঝেতেই পড়ে। পুরো বাড়ির মধ্যেকার নিস্তব্ধতা দম আটকে আসার মতো, এবং মিগেল বুঝল সে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছে। ওর ভিতরে আতঙ্ক বেড়ে উঠছিল। মিগেল খামচি মেরে মেন্টাল পিস থেকে মোমবাতিটা উঠিয়ে নেয়। কম্পিত হাতে আগুনের শিখাটা ঠেকায় হোয়াইটের আঙুলে, কিন্তু তাও যখন হোয়াইট এক ফোঁটাও নড়ে উঠল না, তখন মিগেলের মনে দারুণভাবে ভয়ের সৃষ্টি হয়। সে দ্রুত পিছিয়ে যায় কয়েক পা। ঠিক এই সময় পায়ের শব্দগুলো ফিরে আসে। মিগেল শুধু দাঁড়িয়ে থাকে পাথরের মতো, কাঁপা হাতে মোমবাতিটা আঁকড়ে থাকে। গুঞ্জন হতে থাকা পদশব্দগুলো অনেকটা দূর থেকে আসছে। ধীরে ধীরে সেটা জোরালো হয়ে উঠছে আরো, কিন্তু মিগেলের দরজার সামনে যেতে সাথে সাথে শব্দগুলো থেমে যায়। সে বেরিয়ে আসে হলওয়েতে, এবং সেই সাথে আবার শুরু হয় পায়ের শব্দটা। এবার সেটা দ্রুত ছুটে যাচ্ছে সিঁড়ি ধরে নিচের করিডোরের দিকে। মিগেল সেটার পিছু নেয়। ওর হৃৎপিণ্ড বুকে এসে বাড়ি মারছিল। যখন ও মূল সিঁড়িটার কাছে এসে পৌঁছায়, তখন পায়ের শব্দগুলো আবার থেমে গিয়েছে। রেলিং দিয়ে মুখ বাড়িয়ে মিগেল ঝুঁকে তাকায় নিচে অন্ধকারের দিকে। তারপর ধীরে ধীরে মোমবাতিটা সামনে রেখে সিঁড়ি ধরে নামতে শুরু করে। জ্যাক, ডাক দেয় সে। তুমি কোথায়? হলের উপর দিয়ে হেঁটে যাবার পথে ওর কণ্ঠ কাঁপতে শুরু করে। সে এক এক করে প্রতিটা ঘরের দরজা খুলে সেখানে উকি দিতে শুরু করে দেয়। তারপর কোনো সংকেত ছাড়া আবার ওর কানে আসে সেই পদশব্দ। এইবার সেটা ঠিক ওর সামনে থেকে আসছে। মিগেল খুব সতর্কভাবে শব্দটা অনুসরণ করে। ওর ভয় হচ্ছিল এই বুঝি মোমবাতিটা নিভে যাবে। পদশব্দের পিছু নিয়ে সে এসে পৌঁছায় একটা রান্নাঘরে। সেখানের মেঝেতে ফাটল ধরেছে এবং দেওয়ালে শ্যাওলা জমে। সামনে একটা দরজা চোখে পড়ে ওর, যেটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মনে সমস্ত সাহস সঞ্চার করে সে ছুটে যায় দরজাটার দিকে এবং ছো মেরে খুলে ফেলে সেটা। তার সাথে সাথে একটা ঠান্ডা দমকা বাতাস আঘাত করে ওর শরীরে এবং মোমবাতিটা নিভে যায়। সবকিছু অন্ধকার হয়ে আসে ওর চারদিকে। মিগেলের শরীর পুনরায় জমে যায়। একরাশ আতঙ্ক নিয়ে সে এখন তাকিয়ে রয়েছে শূন্যের দিকে। জ্যাক, আবার ডাক দেয় মিগেল। ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি মিগেল। কোনো উত্তর এলো না। ও অন্ধকারের পানে চেয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে রয়েছে ওর দিকে, যাকে ঠিক দেখা যাচ্ছে না, যে ওকে একা ছাড়ছেও না। আচমকা আবার সেই পদশব্দটা ফিরে আসে, এইবার মাথার ঠিক উপর থেকে। সে দ্রুত পিছনে সরে এসে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। হাতড়ে হাতড়ে সরু হলওয়েটা ধরে কোনো মতে সিঁড়ির নিচে এসে পৌঁছায়। এখন সেখানের আবছা আলোতে সে কিছুটা হলেও দেখতে পাচ্ছে। আবার সিঁড়ি চড়তে শুরু করলো মিগেল। সিঁড়ির উপরে একজনকে চোখে পড়ে ওর, কিন্তু সাথে সাথে সেই আকৃতি চোখের আড়ালে চলে যায়। নিঃশ্বাস বন্ধ করে মিগেল পদশব্দটার পিছনে চলতে থাকে। এইভাবে সে এসে পৌঁছায় একেবারে উপর তলায়। এই বিড়ালের খেলা যেন সেখানেই শেষ হয়। জ্যাক, ফিসফিস করে মিগেল। জ্যাক। ছায়ার মধ্যে কিছু একটা নড়ে উঠল। প্যাসেজের একেবারে শেষে ছোট একটা জানলা থেকে প্রবেশ করা আলোতে সেই আকৃতিটা চোখে পড়ে ওর। মিগেলের শরীর ঠান্ডা হয়ে আসছিল। একটা ভয়ানক চিন্তা খেলে যাচ্ছিল ওর মনে। কি হবে যদি ওটা জ্যাক না হয়? সেই আকৃতি এবার তার দিকেই এগোতে শুরু করেছে এবং মিগেল ধীরে ধীরে পিছোতে শুরু করে। সে চিৎকার করতে যায়, কিন্তু মুখ দিয়ে শব্দগুলো জড়ানো অবস্থায় বেরিয়ে আসে। জ্যাক, এটা কি তুমি? আকৃতিটা কোনো জবাব দেয় না। সেটা ক্রমশ এগিয়ে আসছে। মিগেল আর সহ্য করতে পারছিল না। মুখ দিয়ে বিদঘুটে রকমের একটা আর্তনাদ করে ঘুরে দাঁড়িয়ে ছুট লাগায় সে। হলওয়েটা ওর কাছে যেন ঘোরানো পেঁচানো গোলক ধাঁধার মতো লাগছিল। মিগেল তার মধ্যে দিয়ে ছুটে চলেছে। মরিয়া হয়ে সিঁড়ি খোঁজার চেষ্টা করতে শুরু করে সে। যদি সে কোনো মতে নিচে পৌঁছাতে পারে এবং সদর দরজাটা খুঁজে পায়। পুনরায় আবার সেই পদশব্দ কানে আসতে নিঃশ্বাসটা আটকে যায় ওর গলার কাছে। শব্দটা এবার আরো জোরালো এবং আরো কাছে মনে হচ্ছে। ধূপধাপ শব্দ তুলে এগিয়ে আসছে সেটা।
ধাওয়া করছে তাকে। মারাত্মক ভয়ে মিগেল ছোট একটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পদশব্দটা ছুটে বেরিয়ে যায় ঘরটার সামনে দিয়ে। সেটা সরে যেতে মিগেল চুপিসারে বেরিয়ে আসে ঘর থেকে এবং উল্টো দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছনের পদশব্দটাও যথারীতি ঘুরে আবার পিছু নেওয়া শুরু করেও। অবশেষে মিগেল খুঁজে পেল সেই লম্বা করিডোরটা, যেটা সিঁড়ির দিকে এগিয়ে গেছে। যতটা সম্ভব ততটা জোরে দৌড় লাগায় মিগেল। পদশব্দটা ঠিক ওর পিছনেই। সিঁড়ির কাছে পৌঁছাতে হাঁচড়ে পাঁচড়ে নামতে শুরু করে মিগেল। পিছনের শব্দটা এতটাই কাছে এসে পড়েছিল যেন মনে হচ্ছিল সেটা ঠিক ওর সাথে সাথেই চলেছে। ও ভাবলো হয়তো ওরা তাকে পেরিয়ে এগিয়ে যাবে, কিন্তু তারা সেটা করলো না। আচমকা মিগেল বুঝলো ওর পায়ের নিচে কোনো ঠাঁই নেই। তার শরীর উল্টে পড়ে চলেছে অন্ধকার অতলে। পরদিন সকালে ঘরটায় আলো এসে ঢুকতে ঘুমটা ভেঙে যায় লেস্টারের। লম্বা একটা হাই তুলে সে তাকায় তার পাশে বসে থাকা হোয়াইটের দিকে। সে নিজের হাতের দিকে তাকিয়ে তার একটা আঙুল খারাপভাবে পুড়ে গিয়েছে। বাকিরা কোথায়? চলে গেছে মনে হয়, বলল হোয়াইট। আমরা বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। লেস্টার উঠে দাঁড়ায়, শরীরের আড়মোড়া ভেঙে পোশাক থেকে ধুলো ঝেড়ে নেয়। সে বেরিয়ে আসে হলওয়েতে, তার পিছন পিছন হোয়াইট। হেঁটে এগোতে এগোতে ওদের চোখে পড়ে করিডোরের শেষ প্রান্তে কেউ একজন পড়ে রয়েছে। তাকে চিনতে পারে ওরা। ওটা জ্যাক। সে কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? বিভ্রান্তিতে বলে ওঠে জ্যাক। আমার তো মনেও নেই এখানে কি করে এলাম। তোমরা কি জানো আমি এখানে কি করে এলাম? ঘুমানোর জন্য একেবারেই ভালো নয় মনে হচ্ছে জায়গাটা, বলল লেস্টার। ইঙ্গিত করে ভাঙা রেলিং এর দিকে। ওই দেখো, আর একটা এগোলেই সোজা নিচে। লেস্টার এগিয়ে যায় সেদিকে এবং উকি মারে নিচে, আর সঙ্গে সঙ্গে আতঙ্কিত চিৎকার বেরিয়ে আসে তার মুখ দিয়ে। তার এই প্রতিক্রিয়ায় অবাক হয়ে সেদিকে এগিয়ে আসে হোয়াইট আর জ্যাক। নিচে তাকাতে সকলেই থমকে যায়। রেলিং থেকে সোজা নিচে একটা দেহ পড়ে রয়েছে। সেটা ছিল মিগেল, প্রাণহীন এবং স্থির। শুনছিলেন ডব্লিউ জেকবসের লেখা দ্য টোল হাউস গল্প অবলম্বনে ভুতুরে বাড়ি। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। শীঘ্রই ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।